ভালো করে দেখবে এটা, কিন্তু এটা হচ্ছে একটা এসে। এসে মানে হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ মানে হচ্ছে তোমাদের বলেছিলাম এটা হচ্ছে এক একটা লাইন বলবে আর ঠুকে ঠুকে জ্ঞান দিবে। বুঝতে পারছি কি বললাম? এসে মানে হচ্ছে প্রবন্ধ, একটু একটু করে লাইন বলবে, তার থেকে কিন্তু অনেক কিছু এক্সপ্লেনেশন হবে, অনেক কিছু এখানে বলবে না, সেগুলো আমি কিন্তু আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কি বলছে। এই যে অফ স্টাডিজটা, এটা এসএসসিতে থাকে। এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন, যেগুলো টিচার নিয়োগ করা হয়, তারা যে পরীক্ষাটা দেয় সেই পরীক্ষাটা হচ্ছে এসএসসি। এসএসসিতে এই অফ স্টাডিজটা অবশ্যই রয়েছে, বুঝতে পেরেছো? এবং কলেজে যারা ইংলিশ অনার্স করছে, যারা কলেজে, আমাদের সময় এটা ছিল অফ স্টাডিজ, অফ স্টাডিজ অফ ডিসকোর্স। বেকনের লেখাগুলো বেশিরভাগ দেবে এসেগুলো অফ দিয়ে স্টার্ট, অফ স্টাডিজ, অফ ডিসকোর্স, অফ ট্রাভেল, এইগুলো আছে। তো তারই একটা চ্যাপ্টার রয়েছে এখানে অফ স্টাডিজ। এটা 1597-এ পাবলিশড হয়েছিল, তার একটা পার্ট অফ কালেকশন এসেস নাম, সেইখান থেকে এটা কিন্তু নেওয়া। আর এই ফ্রান্সিস বেকনের জন্ম হচ্ছে তোমার লন্ডনে, মানে ইংল্যান্ডে তার জন্ম। তিনি একজন হচ্ছেন অথর, আবার ফিলোসোফার, আবার সায়েন্টিস্টও, বুঝতে পেরেছ? এই ফ্রান্সিস বেকন, তার যে লেখা, যেটা অফ স্টাডিজ যেটা লেখা আছে, অ্যাকচুয়ালি পড়ার গুরুত্বর কথা বলা হয়েছে, ইম্পর্টেন্সের কথা। আর এটা অ্যাকচুয়ালি লেখা হয়েছে ঠিক রেনেসা মানে নবজাগরণ, তার শেষের দিকে এটা লেখা। নবজাগরণের ঠিক শেষের দিকে এইটা হচ্ছে লেখা হয়েছে অফ স্টাডিজটা। আর এখানে ফ্রান্সিস বেকন যে তার এই অফ স্টাডিজের মধ্যে যেটা বলছে, যে প্রথমে লাইনটা এরকম লেখা আছে, স্টাডিজ আর ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। কিছু কিছু বই আছে যেগুলোকে তোমার কি করে, আবার কিছু জায়গায় লেখাই দেবে যে স্টাডিজগুলো কি করা বলে, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের কি করতে হবে, টেস্ট করতে হবে। খবর কাগজে মানে পেপার যেগুলো আমরা কি করি, সব কি পড়ে যায়, টেস্ট করতে হবে, কিছু সোয়ালো করতে হবে, কিছু আবার চিউড করতে হবে আর ডাইজেস্ট করতে হবে, মানে যেগুলো মুখস্থ করে পরীক্ষায় লেখার ব্যাপার আছে। সেই লাইনগুলো আমরা এখানে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি পড়াটা কি। তাই বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কিন্তু এটি, নাহলে কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারবে না এটি, বুঝতে পারছো? এইটি এসএসসিতে চ্যাপ্টার রয়েছে, মানে স্কুল সার্ভিস কমিশনে। তাহলে বুঝে নাও এবারে কলেজ লাইফ, সেটা তোমাদের দিয়েছে এবারে সেকেন্ড সেমিস্টার। তাহলে চ্যাপ্টারটা কি হতে পারে তো সেটি দেখো। এটার মধ্যে ওরকম ভূত টুতে গল্প আশা করুন যে ভূত টুতে গল্প, বিরাট একটা রোমাঞ্চকর গল্প হবে, কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? কিন্তু অনেক জ্ঞানের কথা বলা আছে। শুরু করা যাক, ঠিক আছে? চলো। বলছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। স্টাডিজ যেটা আমরা পড়াশোনা করি বা পড়ি, যেটা সেটা কি করে, সার্ভ করে মানে কোনো কিছু টেন্ড করা, পরিচর্যা করা। সেটা কিসের জন্য না, ফর ডিলাইট, আনন্দের জন্য। আনন্দ, ধরো অনেকে পড়ে কিন্তু অনেকে দেব অবসর টাইমটা যেটা থাকে, তারা দেবে গল্প বইগুলো যেগুলো পড়ে, স্টোরি বইগুলো, সেগুলো পড়ে কিন্তু নিজেরা কিন্তু ভীষণ আনন্দ অনুভব করে, বুঝতে পেরেছো? এখন কেউ পড়তেই চায় না সেসব জিনিস। এখন আমরা নামে সব বই টই হয়তো দেওয়া উঠে গেছে গিফটের ব্যাপারে, কিন্তু বই পড়ার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। এটা অনেকগুলো আমাদের কি করে, মেন্টালিটিকে এবিলিটি রাখে। কিন্তু আমরা শুধু কি মানে তোমার নেটওয়ার্ক যুগে চলে এসেছি একদম, সেই জায়গায় আমরা শুধু ফোন আর টিভি এইসব জিনিসগুলোর মধ্যে সব ব্যস্ততার মধ্যে রয়েছে। কিন্তু পড়াশোনার গুরুত্ব একটা রয়েছে, যার জন্য বইমেলার গুরুত্ব কিন্তু এখন একটা রয়েছে। দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, স্টাডিজ কি করে, সার্ভ করে ফর ডিলাইট, আনন্দ। পড়ার মধ্যে অনেক কিছু আনন্দ পাওয়া যায়। অর্নামেন্ট মানে হচ্ছে কোনো মানুষের সাথে যখন কোনো কিছু আমরা কথাবার্তা বলি, অ্যাকচুয়ালি দেখো অর্নামেন্ট মানে অলংকার কখন করে, গায়ে যখন কোনো কিছু আমরা পড়ি, হ্যাঁ, সেটাকে আমরা অলংকার বলি। সোনা গয়না গাটি যেগুলোকে বলি, সেগুলোকে আমরা অলংকার বলি। এইখানে স্টাডিজ মধ্যে অর্নামেন্টটা কি, যদি কেউ শিক্ষিত মানুষ হয়, সে যদি কমিউনিকেট ঠিকঠাক কারোর সাথে করতে পারে, তাহলে কিন্তু গুড স্পিকার হয় সে, না বোঝালো না? এগুলো বলছে তাহলে সেটাই বলছে ফর অর্নামেন্টগুলো। অ্যান্ড ফর এবিলিটি, এবং সক্ষমতা। তাহলে আমি যে পড়াশোনা করলাম তার অ্যাকচুয়ালি এবিলিটিটা কি, সক্ষমতাটা কি? অনেকে বলে না যে এত বড় শিক্ষিত হয়েছে কিভাবে কি কথা বলতে হয় জানে না, তার মানে কি অ্যাকচুয়ালি অর্নামেন্ট। আবার বলে যে পড়াশোনা যে করলি, যে এটা জানি না এটা কি করে কি হবে, তার মানে কি তার সঠিক তার ব্যবহারটা সে জানে না। তাই এবিলিটির কথা বলা হয়েছে। লাইনটা ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, দেয়ার চিপ ইউজ, তাদের যে প্রধান যে ব্যবহার, তাদের বলতে পড়াশোনা করার যে প্রধান যে ব্যবহারটা, সেটা ফর ডিলাইট, আনন্দের জন্য বলেছে। সেটা কি না, ইজ ইন প্রাইভেটনেস, ব্যক্তিগততার মধ্য দিয়ে, অ্যান্ড রিটায়ারিং, অবসরকালীন, বা কেউ ধরো অবসর রয়েছে বা একটা অবসর টাইমে সে ব্যক্তিগতভাবে যখন পড়ছে, তখনই সে কিন্তু এটার মধ্যে একটা আনন্দ অনুভব করবে।
অর্নামেন্ট কেন বলছে অলংকার? অলংকারের জন্য বলছে ইজ ইন ডিসকোর্স, সেটা হচ্ছে আলাপ আলোচনা করা। ডিসকোর্স মানে হচ্ছে কমিউনিকেট টু আদার্স, একে অন্যের সাথে আলাপ আলোচনা করাকে ডিসকোর্স বলা হচ্ছে। অ্যান্ড ফর এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। সক্ষমতার কিসে না ইজ ইন দ্য জাজমেন্ট, সঠিক সিদ্ধান্ত নিতে। কিসে না ডিসপোজিশন অফ বিজনেস, যে কোনো কাজে সেটাকে বেশ অর্ডারিং ভাবে ক্রমবিন্যাস ভাবে সেটাকে সাজানো এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াকে বলা হয়েছে, এটাকে বলেছে এবিলিটি। ফর এক্সপার্টমেন্ট, যারা দক্ষ লোক হয়, বুঝতে পেরেছো, দক্ষ লোকেরা বলছে ক্যান এক্সিকিউট, তারা কি করতে পারে? সম্পাদন করতে পারে, কোনো কাজকে তারা সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার, এবং তারা সম্ভবত কি করে? সেই সমস্ত জাজ করে অফ পার্টিকুলার মানে বিশেষ অংশগুলোকে ওয়ান বাই ওয়ান, মানে একে একে কোনো জিনিসকে যেগুলো সম্পাদন করতে পারে তাদেরকে বলে এক্সপার্টমেন্ট, দক্ষ লোক। বাট দ্য জেনারেল কাউন্সিল, যদি সাধারণ উপদেশের কথা বলো, দেখো অ্যাডভাইস এডি ভিআই এসি সেটা হচ্ছে ভার্ব, আর এডি ভিআই সিই সেটা কিন্তু হয়ে যাবে তোমার নাউন, ঠিক আছে? তো জেনারেল কাউন্সিল একটা সাধারণ যে উপদেশ, কাউন্সিল মানেও কিন্তু অ্যাডভাইস, উপদেশ। অ্যান্ড দ্য প্লটস, এবং হচ্ছে প্ল্যানিং, প্লট মানে হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং। অ্যান্ড মার্সেলিং, মার্সেলিং মানে কোনো কিছুকে ফ্রেমিং করা, কোনো কিছুকে গঠন করা, বুঝতে পেরেছো? অফ অ্যাফেয়ার, সেই সমস্ত কাজের বা বিষয়গুলোকে, তাহলে সঠিকভাবে কোনো প্ল্যানিং করা, কোনো জিনিসকে কাজকে সঠিকভাবে অ্যারেঞ্জ করা এবং তাতে উপদেশ দেওয়া, এটা কারা করে না? এইগুলো আসে, কাম আসে বেস্ট, সব থেকে ভালোভাবে আসে এইগুলো, প্ল্যানিংগুলো। অনেকে দেবে কোনো কিছু সমস্যায় পড়লে ভালো লোকের সাথে আলোচনা করে যে কি করে কি করা যায়, আলোচনার মাধ্যমে কোনো জিনিসের সলিউশন অবশ্যই হয়। যে কোনো দেবে ক্যাবিনেট মিনিস্টারও তাই হয়, পার্লামেন্টে একটা বৈঠক হয়, আলোচনা তখনই আছে সবারই কিন্তু মতামত নিয়ে। বিচার বিভাগেরও জানো তো বেঞ্চ আছে, তো সেখানে দেবে আলোচনা হয়। তো সেটি বলছে যে ভালো উপদেশ এবং অ্যান্ড দ্য প্লটস এবং প্ল্যানিং অ্যান্ড দ্য মার্সেলিং অফ অ্যাফেয়ার, সেই সমস্ত বিষয়গুলোর যে বিন্যাস সেগুলো কাম আসে বেশ, সব থেকে ভালো আসে ফ্রম দোজ, তাদের কাছে দ্যাট আর লার্নেড, যারা হয় শিক্ষিত মানুষ। শিক্ষিত যারা মানুষ হয় তারা কিন্তু সেগুলো বলতে পারে বা তারা কিন্তু সঠিক পরিকল্পনা দিতে পারে। টু স্পেন্ড টু মাচ টাইম, আর যদি অত্যধিক সময় যদি কিসে কাটাও না ইন স্টাডি, যদি পড়ার মধ্যে সমস্ত সময়টা যদি তুমি কাটাও তাহলে ইজ স্লথ, তাহলে তুমি কিন্তু অলসতা ভাব অনুভব করবে বা লেজিনেস ফিল করা। এটা তোমাদের ভেবে লাভ নেই, তোমরা তো এমনি পড়াশোনা ধরো অতটা না বাবা মা না বললে করোনি, যে অত্যধিক পড়াশোনার কথা বলছে মানে সেটা স্লথ হয়ে যাবে, বলছে অলস হয়ে যাবে, তাহলে বাবা আর বেশি পড়ার দরকার নেই, তোমাদের পড়াটা এমনি কম, বুঝতে পেরেছো? তো সেটি বলছে আর কি, এটা অন্য পারপাসে বেকন কথাটা বলেছে, ঠিক আছে? যে টু স্পেন্ড কাটাতে, টু মাচ টাইম অত্যধিক সময়টা কাটাতে, ইন স্টাডিজ পড়ার মধ্যে, ইজ হচ্ছে স্লথ, সে কিন্তু অলস হয়ে যাবে। টু ইউজ দেম, তাদেরকে যদি আবার ইউজ করা হয়, টু মাচ অত্যধিক, যদি কথার মধ্যে তুমি সাধু ভাষাকে যদি বেশি প্রচলন করো, তাহলে সেরকম যদি বেশি অর্নামেন্টকে যদি ইউজ করো, তাহলে তোর বলা হলো আমাকে জল দাও, সেটা তো বলছে আমাকে একটু জল দেওয়া হোক, বা হেঁয়ালি করে বিরাট কথা, তখন এরকম ধরনের কিছু কথা যেগুলো সাধু ভাষা যদি টান দিয়ে যদি বলা হয় অর্নামেন্ট, সেটা কি হয়ে যাবে না অ্যাফেক্টেশন, সেটা অ্যাফেক্টেশন হয়ে যাবে, মানে প্রিটেনশন হয়ে যাবে, ভান টাইপের হয়ে যাবে। আর টু মেক জাজমেন্ট, আর পুরো জিনিসটাকে যদি পুরোপুরি যদি তুমি বিচার করো, হোলি, হোলি মানে হচ্ছে টোটালি পুরোপুরি ভাবে যদি বিচার করো, বাই দ্য রুলস, ওই বই পড়ার যেমন নিয়মগুলো তুমি জেনেছো যে এরকম হয়ে যায়, সেরকম বই পড়ার দ্বারা যদি সমস্ত বিচার দ্বারা যদি তুমি করতে থাকো আর কি, তাহলে ইজ দ্য হিউমার অফ এ স্কলার, সেটা পণ্ডিতের একটা সে অ্যাকচুয়ালি খ্যাপামি বা খেয়াল টাইপের হবে। ছোটবেলায় পড়ে জনকে জানি সে চতুর্নাং পণ্ডিত মূর্খানং কথা, মনে আছে কি? চতুর্নাং পণ্ডিত মূর্খানং কথা মানে চারটে ব্রাহ্মণ এত বিদ্যা অর্জন করেছে, শাস্ত্র জ্ঞান করেছে, তারা সেগুলোকে বাস্তবে অ্যাপ্লাই করছে, বুঝতে পেরেছ? একজনকে সেই তোমার পিঠে দিয়েছে আর কি খেতে, সে পিঠের মধ্যে অনেক ছিদ্র আছে, তখন তার শ্লোকটা মনে পড়ে গেছে যে যে পিঠের মধ্যে অত্যধিক ছিদ্র থাকে তাহলে সেই জিনিসটা আসল হতে পারে না, নকল। এরকম না খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। এক গল্পটার নাম ছিল যে চতুর্নাং পণ্ডিত মূর্খানাং কথা, মানে মূর্খের পরিচয় তাদের। শেষে কি হয়েছে, জল আনতে যেটা নদীতে, চতুর্নাং পণ্ডিতের মধ্যে আরেকজন কি করবে, জলের মানে ভেসে চলে যাচ্ছে, দেখি করে যা করে ছুটে যে চুলমুড়িটাকে ধরেছে, বুঝতে পেরেছ? গোড়াটা তাকে তুলে নিবে, যতটুকু পাওয়া যায় ততটুকুই লাভ, গোড়াটা কেটে নিয়ে যায়।
তাহলে বুঝতে পারছো, তখন এটা অত্যধিক স্বাস্থ্য জ্ঞান থাকলে যেটি হয়, সে ব্রাহ্মণকে টেনে তুলে নি, বলছে যতটা পাওয়া যায় ততটাই লাভ, হয়তো শাস্ত্রে কোনোভাবে পেয়েছে আর কি। তা সেই শাস্ত্রকে অ্যাপ্লাই করছে ওখানে, জলে সে ব্রাহ্মণ ভেসে চলে যাচ্ছে, তার গোড়াটা না তুলে কি করছে, মাথার মুন্ডুটা কেটে তুলে নিচ্ছে, মানে যতটা পাওয়া যায় আর কি, বুঝতে পেরেছো। এরকম চতুর্নাথ পণ্ডিত মূর্খানের কথা এটা ছিল। তো বলছে যদি তুমি তোমার স্টাডিজ দ্বারা, বইয়ে পড়ার দ্বারা, কারণ আমরা দেখো যেগুলো পড়ি খানিকগুলো কবির ইমাজিনেশন থাকে, কবির কাল্পনিক বা শৈশব জীবনের কথা বলে, তা সেগুলো কবির জীবনে অ্যাপ্লাই হয়েছে, তোমাকে ফিল করতে বলছে ইমাজিনেশন, লিটারেচার তো। কিন্তু যদি পুরোপুরি যদি তাকে তুমি যদি মানে বাস্তবে যদি তুমি ব্যবহার করতে যাও নিয়ম ওয়াইজ, দেয়ার রুলস আছে, দেয়ার রুলস মানে স্টাডিজের যে পড়ার মাধ্যমে, তাহলে ইজ দ্য হিউমার, সেটা একটা রসাত্ম বোধ হয়ে যাবে, একটা পুরো খ্যাপামি হয়ে যাবে অফ এ স্কলার, একটা পণ্ডিতের, বুঝতে পেরেছো। তারপরে দেখো ওই জন্য বলছিলাম না যে পড়াশোনা করলেই যে বিরাট শিক্ষিত হয়ে যায়, এটা কিন্তু নয়। বাস্তব চিন্তাধারা সমাজের সাথে তাল মিলিয়ে যদি না সে চলতে পারে, তাহলে অত্যধিক জ্ঞানীর লোকও দেবে ছোটখাটো সমস্যার সম্মুখীন হলে সেগুলো শর্ট আউট করে উঠতে পারে না, বুঝতে পেরেছো। দেখো দে পারফেক্ট, তারা নিখুঁত করে নেচার, নেচার মানে এখানে প্রকৃতি নয়, নেচার মিনস হচ্ছে বিহেভিয়ার, অ্যাকচুয়ালি ম্যানার্স, আচার আচরণকে বলা হয়েছে। তাহলে তারা নিখুঁত করে কি না, নেচারকে, তাদের আচার আচরণকে নিখুঁত করে, অ্যান্ড আর পারফেক্ট, তারা নিজেরাও কিন্তু পারফেক্টেড হয়, মানে নিখুঁত হয় কিসের দ্বারা, প্যাসিভ ফর্ম করা আছে, বাই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারা। যে ব্যক্তি ছোট ছোট সমস্যার সম্মুখীন হয়নি, সে ব্যক্তির জীবনে কোনোদিন বড় সমস্যা যদি চলে আসে সে ঘাবড়ে যাবে, কিছু করে উঠতে পারবে না। কারণ আমাদের ছোট ছোট প্রবলেম একটা মানুষকে কি করা বলে দিন, একটা মানুষকে স্ট্রেংথ এনে দেয়, তার ভিতর থেকে একটা ইনার এবিলিটি এনে দেয় যে না আমি সবকিছু করে উঠতে পারবো। আর একটা জিনিস, যে মানুষ কোনোদিন রিস্ক লাইনি, কোনো ঝুঁকি লাইনি, ভালো কিছু বুঝেও বা ভালো কিছু জেনেও যে আমি রিস্ক নিতে পারছি না, কি বলবে সমাজ আমার, বা সে কোনোদিন সাকসেস পায় না, সাফল্য পায় না, বুঝতে পেরেছো। ঝুঁকি নেওয়াটা বাধ্যতামূলক, তবে হ্যাঁ সেটা বিচার বিবেচনা করে, তবে যে যদি কেউ ঝুঁকি নেয় তবে সে কিন্তু সাকসেস পায়, ঠিক আছে। তো এ পারফেক্ট নেচার, তারা কি করে, তাদের যে আচার আচরণ সেটাকেও তারা নিখুঁত করে, অ্যান্ড আর পারফেক্টেড, এবং তারা নিজেরাও নিখুঁত হয় বাই এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে অভিজ্ঞতার দ্বারা। তাদের অভিজ্ঞ বলেনি, বয়স্ক মানুষ অভিজ্ঞ ব্যক্তি, এরাই মনে হচ্ছে ভালো জিনিস বলতে পারবে, তাদের আলোচনাটা দেবে সে বয়স্ক লোকেদেরকে নিয়ে দেবে বেশি, পঞ্চায়েত বলে যাই হোক, আগে যে একটা ঝুট ঝামেলা হলে দেবে বয়স্ক লোকেদের কিন্তু সমাবেশ কিন্তু আগে থেকেই তাই, কারণ তারা অনেক প্রবলেম ফেস করেছে বা তাদের মধ্যে অভিজ্ঞতা অনেকটা রয়েছে। ফর ন্যাচারাল এবিলিটি, যদি আমরা সহজাত গুণ বলি, যদি আমরা সহজাত গুণাবলীগুলোকে বলি, এবিলিটিস গুলো, আর লাইক কেমন জানো এই গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো হচ্ছে আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, প্রাকৃতিক যে গাছপালাগুলো আছে সে গাছপালার মতো। গাছপালা দেখবে তুমি একটা নর্মালি যদি গাছপালা যদি বিরাট ঝামড়ি ঝুমড়ি হয়ে যায়, মানে প্রচুর শাখা পোশাখা যদি থাকে, আমরা কি করি বলে তো, ট্রিমিং করি, নিচেগুলো কাটছাট করি না, করি না, যাতে গাছটা আরো একটা বড় হয়ে যায়, বড় হয়ে ওঠে, তাই তো। তাহলে আমাদের পড়ার মধ্যে এমন কিছু জিনিস কিন্তু থেকে যায়, যেটার মধ্যে তুলনা করা হয়েছে যে ন্যাচারাল যে এবিলিটিস গুলো, প্রাকৃতিক যে গুণাবলীগুলো, প্রাকৃতিক নয় অ্যাকচুয়ালি সহজাত গুণাবলীগুলো, সেগুলো কি আর লাইক হয় ন্যাচারাল প্ল্যান্টস, প্রাকৃতিক গাছপালার মতনই, দ্যাট নিড প্রুনিং, প্রুনিং মিনস হচ্ছে ট্রিমিং, যেটা কি করার দরকার না ছাঁটাই করার প্রয়োজন। দিয়ে বলছে দেখো বাই স্টাডি, সেটা কিসের মাধ্যমে হবে, পড়ার মাধ্যমে হবে, অ্যান্ড এবং স্টাডিজ দেমসেলফ, আর পড়াশোনা বুঝলে যেটা অধ্যয়ন করা বলে, সেটা দেমসেলফ নিজে নিজে ডু গিভ ফোর্থ, তারা দেয় কি বলে তিনি, ডিরেকশন, সঠিক দিশা দেখায়, দিশা মানে সঠিক পথ দেখায়, বুঝতে পেরেছ। টু মাচ টু লার্ন, সেটা এত বেশি দেখিয়ে দেয় যে আমাদের কিন্তু সেটা বিভ্রান্ত করে তোলে, বুঝতে পেরেছ, যে এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেইগুলো কোনো কিছু অভিজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত না হয়। এই মানেটা দেখে আবার বলছি, দেখো বলতে চাইছে অধ্যয়ন আমাদের অনেক পথ দেখিয়ে দেয় যেটা আমাদের বিভ্রান্ত করে তোলে, এক্সেপ্ট লেখা আছে না, তাহলে যদি না অভিজ্ঞতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, ক্লিয়ার হয়েছে। ক্রাফটিম্যান, যারা চতুর লোক তাদের পড়াশোনা ধার ধারেন, এটা ক্রাফটিম্যান। সে ক্রাফটিম্যানটা কি করে না, ক্রাফটিম্যানটা কন্ডেম স্টাডিজ, তারা পড়াশোনাকে অপছন্দ করে, কারণ নিজে তো ওরকম পড়েনি, বুঝতে পেরেছ।
তারা দেবে কারো মানে নিজে পড়াশোনা করেনি বা অতটা বেশি স্টাডি করেনি, আর অন্য কারো ছেলে পড়াশোনা মনোযোগ যাতে আসে তাকে দিচ্ছে তাবিজ মাদুলি, কি না পড়াশোনা মনোযোগ থাকবে তা, বুঝতে পেরেছো? নাহলে তার চলবে কি করে? যাই হোক, তাহলে কি বলছে দেখো, তো বলছে ক্রাফটিম্যান সে চতুর লোকেরা কন্ডেম স্টাডি, তারা কি করে পড়াশোনাকে তারা ডিসলাইক করে, অপছন্দ করে। সিম্পল ম্যান যারা সাধারণ মানুষ, যারা জানে যে আমাদের এই লেখালেখির মাধ্যমে কাজ চলে বা একটু পড়াশোনার মাধ্যমে কোন একটা কাজ পেয়েছে, তারা কি করে অ্যাডমায়ার দেন, তাকে প্রশংসা করে। সিম্পল মানুষ, সাধারণ মানুষেরা তাদেরকে অ্যাডমায়ার করে, মানে হচ্ছে প্রেজ করে, প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ ম্যান যারা জ্ঞানী লোক হয় তারা কি করে, যারা জ্ঞানী লোক হয় তারা ইউজ দেম, মানে পার্টিকুলারলি তাকে কি করে সৎ ব্যবহার করেন তারা। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ বাট দ্যাট ইজ এ উইজডম উইথাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। লাইনটি ভালো করে বুঝবে। বলছে দে টিচ বলতে মানে বই পড়ার যে জ্ঞান সেটা টিচ মানে শেখায়, আমাদের কি শেখায়, নট দেয়ার ওন ইউজ, তাদের নিজেদের যে ব্যবহার করার উপায় আমাদের শেখায় না, বাট দ্যাট ইজ এ উইজডম, কিন্তু যেটা হচ্ছে একটা উইজডম, একটা জ্ঞান, লার্নিং, উইথাউট দেম তাদের ছাড়া যে জ্ঞান, অ্যান্ড অ্যাবাভ দেম এবং আরো যদি উচ্চ স্তরে যদি জ্ঞানকে তুমি অর্জন করতে চাও বা জ্ঞানের যদি প্রয়োজন হয়, তাহলে সেটা কিন্তু ওন বাই অবজারভেশন, একমাত্র পর্যবেক্ষণ করার দ্বারাই কিন্তু সম্পন্ন হয় বা পর্যবেক্ষণ করার দ্বারাই কিন্তু পাওয়া যায়। ওন মানে হচ্ছে তোমার জিতে যাওয়া, ওয়ান বলে না, তাহলে হচ্ছে জিতে যাওয়া। রিড পড়ো বা অধ্যয়নটা, নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, এটা একটা দারুণ লাইন দিয়েছে। নট টু বিলিভ অ্যান্ড টু ফর গ্রান্টেড, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। এর মানে দেখো, বলছে অধ্যয়ন যেটা লক্ষ্যটা কি বলে তিনি, না তো কন্ট্রাডিক্ট করতে, না তো বিরোধিতা করতে। তুমি লেখাপড়া শিখেছো মানে তুমি ঝগড়াঝাটি করবে, বিরোধিতা করবে, তর্ক করবে, তর্কে কোনোদিন সমস্যা আসে না। বুদ্ধিমান ব্যক্তিরা তর্ক করে না, যেগুলো কম্পিটিশন আলাদা জিনিস, কিন্তু বুদ্ধিমান লোকেরা তর্ক করে না, সেগুলো চুপচাপ পালিয়ে যায়। লোকে ভাবে কত বোকা, কিছুই বোকা নয়, সে বুদ্ধিমানের মতো কাজই করেছে। সময় তার অ্যান্সার দিয়ে দেবে। টাইম ইজ এ ভেরি পাওয়ারফুল কিং। সময়ের কাছে কেউ কিন্তু, একটা কথা আছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ঠিক সেরকম বলছে রিড পড়াটা, নট টু কন্ট্রাডিক্ট, না তো কোনো বিরোধিতা করার জন্য অধ্যয়ন করা, অ্যান্ড কনফিউট, না তো প্রুভ টু বি রং, না কাউকে কোনো কিছুকে ভুল প্রমাণ করাটা। বুঝতে পেরেছো? তাহলে পড়াটা বলছে না তো কোনো কিছু প্রতি বিরোধিতা করা, না তো কাউকে ভুল প্রতিপন্ন করা, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, না তো কোনো কিছুকে যাচাই না করে তুমি সেটাকে বিশ্বাস করে নিচ্ছ। নট টু বিলিভ মানে যাচাই না করে তুমি সেটাকে বিশ্বাস করা, এটাও নয়। অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং সেই সমস্ত তথ্য সংগ্রহ করাও নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, সেটা হচ্ছে প্রতিটা পদক্ষেপে যেগুলো আমরা কি করি না, কথাবার্তা বা আলোচনার মাধ্যমে কোনো কিছুকে খুঁজে পাওয়া, সেটাও নয়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কিন্তু তোমাকে ভালো করে জিনিসটা খতিয়ে বিচার বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্টাডির মূল লক্ষ্য। তাহলে কি বোঝা গেল? স্টাডির মূল লক্ষ্যটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে না তো কোনো কিছু তর্ক বিতর্ক করা, না কাউকে ভুল প্রতিপন্ন করা, না কোনো কিছু না যেতে বিশ্বাস করে নেওয়া। বলে না তো, চোখে দেখেছিস কানে শুনেছিস, চোখে কি দেখেছিস কোনোদিন এরকম? তো বিশ্বাসটা কিসে আছে? দেখে শুনে বা কোনো কিছু কাজ করে তবে সে বিশ্বাস আছে। যে একটা মানুষকে বলে না যে নেভার জাজ এ বুক বাই ইটস কাভার, কখনই কিন্তু বইয়ের যে কাভার সেটাকে জাজ করে কিন্তু বইটাকে আমি বলতে পারি না যে ভালো বা খারাপ। ভালো তো হতে পারে, তেমনি এরকম একটা বাস্তবে অনেক মানুষই আছে। তাহলে নেভার জাজ এ ম্যান বাই ইটস ড্রেস, পোশাক থেকে মানুষকে বিচার করা যাবে না, সেটা ভালো করে সেটা মূল্যায়ন করা, এটা হচ্ছে পড়ার মূল লক্ষ্য। ক্লিয়ার? সাম বুকস ভীষণ ইম্পর্টেন্ট। সাম বুকস, কিছু বই, আর টু বি টেস্টেড, পরীক্ষায় আসতে পারে, একদম মার্ক করে রাখতে পারো এটাকে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই রয়েছে টেস্ট করার জন্য, মানে স্বাদ গ্রহণ করার জন্য। এখানে একটা খাবারের ইমেজের সাথে তুলনা করা হয়েছে। খাবার আমরা কি করি, কোনো জিনিসকে আগে টেস্ট করি,
টেস্ট করা মানে সেটা কি খাওয়া হয়ে গেল? মোটেই না। তাহলে কিছু বই আছে আর টু বি টেস্টেড। টেস্টেড মানে কিছু বই কি রয়েছে, সেগুলোকে স্বাদ গ্রহণ করার মতো, জাস্ট সেগুলোকে উপরে উপরে হেডলাইনগুলো দেখে চলে যাওয়ার মতো। আদার্স টু বি সোয়ালোড, এবং অন্যগুলো কি করতে হবে, ভালো করে সোয়ালোড করতে হবে। সোয়ালো মানে গিলে খাওয়া। এক তো ওখানে হচ্ছে সেটা, তারপর তোমরা কথা বলছো। তাহলে কিছু বই বলছে আর টু বি টেস্টেড, স্বাদ গ্রহণ করার মতো। আদার্স টু বি সোয়ালোড, আরো কিছু রয়েছে যেগুলোকে কি করা দরকার, সোয়ালোড মানে গোলার্ধকরণ করা, গিলে খাওয়া, গোগ্রাসে খাওয়া বলে। অ্যান্ড সাম ফিউ, এবং কিছু রয়েছে টু বি চিউড, সেটাকে ভালো করে চিউড করতে হবে, চিবাতে হবে। খাবারকে যেমন আমরা কি করি, ভালো করে চিবাই, তারপর কি করি সেটা অ্যান্ড ডাইজেস্ট, তারপর সেটা ভালো হজম হয়। এই লাইনগুলো মানে হচ্ছে কিছু খবরের কাগজে যখন আমরা হেডলাইন করি, জাস্ট টেস্টই তো করি, জাস্ট চোখে পড়ে দেখে যাওয়া। এখানে টেস্টের মানে কি, চোখে দেখার মতো কিছু জিনিস যেগুলো পড়তে হয়, চোখে দেখার মতো কিছু জিনিস যেগুলো পড়তে হয়। টু বি সোয়ালোড, কিছুকে গ্রাসে পড়তে হয়, মানে ভালো করে জিনিসটাকে বোঝার জন্য। আর যেগুলোকে ভালো করে বুঝতে হবে এবং মেমোরাইজও করতে হবে, পরীক্ষা খাতা লেখার ব্যাপার আছে, সেটা মুখস্থ করে, সেটাকে সেই পড়াগুলোকে বলছে সাম ফিউ আর টু বি চিউড, মানে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। অ্যান্ড এবং ডাইজেস্টেড, এবং সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে লাইনটা? তারপর দেখো, দ্যাট ইজ, যেটা হচ্ছে সাম বুকস, কিছু বইও এরকম রয়েছে যেগুলো কি আর টু বি রিড, সেগুলোকে পড়া হয় অনলি ইন পার্টস, বিশেষ বিশেষ অংশগুলোকে পড়া হয়। আদার্স টু বি রিড, অন্যগুলোকে আবার বিশদভাবে না পড়েও চলে যাওয়া হয়, কারণ লেখা আছে বাট নট কিউরিয়াসলি। কিউরিয়াসলি মানে কৌতূহলের সাথে যেগুলো পড়া হয় না, মানে বিশদভাবে না পড়লেও চলে যায় সেগুলোকে। ক্লিয়ার? অ্যান্ড সাম ফিউ, কিছু রয়েছে টু বি রিড, পড়া হয় হোলি মানে গোটাটা পড়া হয়। অ্যান্ড এবং উইথ ডিলিজেন্স, এবং সেটা অধ্যবসায়ের মাধ্যমে। ডিলিজেন্স মানে হচ্ছে পার্সিভারেন্স, অধ্যবসায়ের মাধ্যমে। অ্যান্ড অ্যাটেনশন, এবং মনোযোগ সহকারে সেগুলোকে পড়তে হয়। যেমন এই টেক্সটটাও তোমাদেরকে খুব মনোযোগ সহকারেই পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রিড, কিছু বইকে পড়া হয় বাই ডেপুটি। ডেপুটি মানে কারো প্রতিনিধি বা কারো সহায়ক, অ্যাসিস্ট্যান্স বলা যেতে পারে, তাদের মাধ্যমে পড়া হয়। যেমন ধরো আমি বলছি, তোমরা জিনিসটাকে বুঝছো যে ব্যাপারটা কি হলো, না বুঝতে পারলে না? বলছে যে সাম বুকস অলসো মে বি রিড, সেগুলোকে পড়া যেতে পারে বাই ডেপুটি, কোনো প্রতিনিধির মাধ্যমে দ্বারা। অ্যান্ড এক্সট্রাক্ট, তার থেকে যে নির্যাস, মানে তার থেকে যে সংক্ষিপ্ত সার, সামারিটা, যে জিসটা, সেটা কি না মেড অফ দেম বাই আদার, যেগুলো সেগুলো সম্পূর্ণ হয় বাই আদার্স, অন্যদের দ্বারা। সেটা টিচারও করে দিতে পারে বা ঘরের কোনো বাবা মাও করে দিতে পারে, এই জিনিসটাকে সংক্ষিপ্ত সারে বলে দেওয়া। কিন্তু সেটা কিন্তু যথাযথ নয় যতক্ষণে তুমি নিজে সেটাকে ভালো করে পড়ছো বা আত্মস্থ করছো। কারণ সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। নিজে পড়ে যে জ্ঞান উপলব্ধ করবে সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। ক্লিয়ার? তো সেটি হচ্ছে ব্যাপার। তো এখানে বলছেন বাট দ্যাট উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হচ্ছে কি কম গুরুত্বপূর্ণ। একটাকে বলছিলাম যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, তাহলে দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, সেগুলো হচ্ছে কম যুক্তিযুক্ত হবে, কম গুরুত্বপূর্ণ হবে। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুক, সেগুলো কম দামি বা সস্তা বইয়ের মতন হয়ে যাবে। সেগুলো যদি কারোর দ্বারা যদি সহায়ক বা প্রতিনিধির মাধ্যমে যদি তুমি সেগুলোকে জিসটা যদি নিয়ে নাও, সংক্ষিপ্ত সারটা যদি নিয়ে নাও, তাহলে যে কম উন্নত মানের বা কম গুণমানের যে বই যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য হয়ে যাবে। ক্লিয়ার? এলস ডিস্টিল বুকস, আর যে বইগুলো ডিস্টিল মানে হচ্ছে বিশুদ্ধ বা শুদ্ধ। ডিস্টিল ওয়াটার তো জানো, যেটা কি হয় জীবাণুমুক্ত জল যেটা বলা হয় ডিস্টিলড ওয়াটার, সেটা স্বাদ কেমন লাগে? বেস্বাদ লাগে, মানে অ্যাকচুয়ালি টেস্টলেস লাগে। হ্যাঁ কি না? এক্ষুনি পাবো লাইনটা, দেখো কি বলছে। বলছে ডিস্টিল বুকস গুলো মানে ফিল্টার যে বুকগুলো, মানে অ্যাকচুয়ালি যেগুলো তোমার শুদ্ধ একদম নিখুঁত বই যেগুলো রয়েছে, আর অলসো কমন ডিস্টিলড ওয়াটার, তারাও ঠিক একদম সেই ফিল্টারের ওয়াটারের মতনই। বুঝতে পেরেছ? যেটা ফ্ল্যাশি, কিরকম ফ্ল্যাশি মিনস হচ্ছে টেস্টলেস, স্বাদহীন বা বিস্বাদ। বুঝতে পেরেছ? ঠিক জিনিসের ঠিক নিম পাতার মতো, কিন্তু শরীরে উপকারী, কিন্তু খেতে তিতো, ঠিক এরকম টাইপের আর কি।
ডিজিটাল বুকস গুলো। রিডিং মেকেথ এ ফুল ম্যান, এই যে মেকেথ ওয়ার্ডটা তোমাদের কাছে মনে হতে পারে যে এটা একটা নতুন ওয়ার্ড। এই মেকেথ আবার ওয়ার্ডটা কি? দেখো কিছু ওয়ার্ড আর্কেইক ওয়ার্ড আছে। আর্কেইক ওয়ার্ড মানে যেগুলোকে বলা হয় প্রাচীন শব্দ। আগেকার কবি বা লেখকেরা তারা কিন্তু আর্কেইক ওয়ার্ডগুলো, তখনকার দিনে যে ওয়ার্ডগুলো প্রচলন হতো সেগুলো কিন্তু তারা ব্যবহার করতেন তাদের লেখার মাধ্যমে। কিন্তু এগুলো এখন কি হয়ে গেছে বলতো, মডার্ন হয়ে গেছে। মডার্ন ওয়ার্ড কিছু রয়েছে, যেমন এখানে ধরো লেখা আছে মেকেথ, MEKETH, তাই তো? এই মেকেথটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মেক্স, MEKES। ক্লিয়ার? এটা হয়ে গেছে এখন মেক্স। এরকম কিছু কিছু ওয়ার্ড যদি আর্কেইক ওয়ার্ড আরো পাবে, হয়তো লেখা আছে ডোথ, ডোথটা এখন হয়ে যাবে ডাজ, DOES। না বুঝালো না? তো কিছু ওয়ার্ড আছে আবার দেবো দাইন, THINE, দাইন, ডাইন নয় দাইন, সেটা হয়ে যাবে এখন মডার্ন স্পেলিং হবে ইউর, YOUR। যদি তোমার আগের যদি লেখক বা তোমার কবিদের যে লেখা যদি পাও তাহলে দেবে আর্কেইক ওয়ার্ডের লেখা থাকে, মানে প্রাচীন শব্দ। মডার্ন হচ্ছে এগুলো, বুঝতে পেরেছো? তো এটা মেকেথ যেটা লেখা আছে, মেকেথ মিন্স হচ্ছে মেক্স। তাহলে এখানে দেখো বলছে যে রিডিং মানে পড়াটা, জিরান্ট হয়ে গেছে, এটা ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে, দেখতে পাচ্ছ? রিডিং সাবজেক্টে দাঁড়িয়ে আছে, তারপর লেখা আছে মেকেথ মানে কি মেক্স। তো পড়ার অভ্যাস কি করে? একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে। আর কনফারেন্সের রেডিম্যান, আর কনফারেন্স কি করে? বেশি করে যদি অন্যের সাথে আলাপ আলোচনা যদি করি, কমিউনিকেট করি, একটা মানুষকে রেডি করে, মানে কোনো পরিস্থিতির সম্মুখীন করে তুলে থাকে। বেশি ঘোরাঘুরি করবে, মানুষের সাথে বেশি কথাবার্তা বা আলাপ আলোচনা যেগুলো করে, তার কাছে ছোট ছোট সমস্যা কিন্তু সমস্যা নয়, সে শর্ট আউট করে নেবে সমস্যা। লেখার যে অভ্যাস, অ্যাকচুয়ালি রাইটিং মানে কি? লেখার যে অভ্যাস, দ্য হ্যাবিট অফ রাইটিং। এই লেখার অভ্যাসটা কি করে? অ্যান এক্সাক্ট ম্যান, একটা মানুষকে যথাযথ করে তোলে। ওই জন্য বলে লেখা পড়া, না পড়া লেখা বলে, বলে লেখা পড়া। তাহলে মানে একবার লেখা মানে 3বার বা 4বার পড়ার সমান হয়ে যায়। লিখে নিলে সেই জিনিসটা কিন্তু অনেকক্ষণ মেমোরির মধ্যে স্টোর হয়ে যায়, বুঝতে পেরেছ? এটা তো আমাদের মাথাটা চিপ সিস্টেম তো নয়, মানে চিপে যেমন কি অনেকদিন লোড থাকে, সেটা মানে অনেক দিন পরে দেবে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো দেবে স্টোর থাকে। আমাদের মেমোরাইজ কি, কিছু জিনিস আছে সেগুলোকে লোড নেবে, আর কিছু জিনিস হচ্ছে তোমার মানে অটোমেটিক আবঝা হয়ে যাবে, মানে তোমার মধ্যে সেটা তোমার ব্লাড হয়ে যাবে, মানে মনে থাকবে না, তাই না? তো বলছে রাইটিং, লেখার অভ্যাস কি করে? একটা মানুষকে এক্সাক্ট করে তোলে, যথাযথ করে তোলে। অ্যান্ড দেয়ারফর, সেই কারণে ইফ এ ম্যান রাইট লিটল, যদি একটা মানুষ কম লেখে, তোমাদের লেখাটা দেবে খুব কম, অঙ্ক করে বলে তাই আলাদা জিনিস, নাহলে কিন্তু তোমাদের পড়ে কোনো কিছু লেখা ও আশা করে হয়নি বোধ হয়। লেখাটা যাদের কম, বুঝতে পারছো কি বলছে? দেখো ইফ এ ম্যান রাইট লিটল, যদি একটা মানুষ লেখে কম, তাহলে হি হ্যাড নিড হ্যাভ, তার থাকতে হবে গ্রেট মেমোরি, আর কিন্তু ভালো স্মৃতিশক্তি কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে রেজাল্ট করে চাপ হয়ে যাবে। যে লেখে কম মানে বুদ্ধি তার দেবে তীক্ষ্ণ, দেবে একজন, কোন একজন দেবে ইন্টেলেক্ট কাকে বলে, দেবে একবার পড়ে তার কিন্তু মনে থেকে গেছে। বলছে আধ ঘন্টা বা 1 ঘন্টা পড়তে তার বিরাট ব্যাপার, আর তুমি 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে যাচ্ছ, তোমার কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না। মানে কি? তাহলে সে ছিল মেরিটোরিয়াস। আর যে 4 বার 5 বার পড়ে 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 যেটা পড়ার অভ্যাস তৈরি করছে, সে হচ্ছে স্টুডিয়াস। কিন্তু একটা জিনিস জেনে রাখবে, সে খরগোশ আর এর গল্পটা জানো তো, র্যাবিট আর টর্টয়েসের ব্যাপারটা, স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস। যে স্টুডিয়াস হয় সেই কিন্তু ভালো জিনিসকে কিন্তু অ্যাচিভ করে নিতে পারে, মানে লড়াই করে সে বারবার কিন্তু ফেস করছে, প্রবলেম ফেস করছে। আর যাদের বেশি স্টুডিয়াস গুলোকে পাবে, মেরিটোরিয়াস অত পাবে না। মেরিটোরিয়াস যারা হয় তারা কি করে? তারা একটা বড় বড় একটা উচ্চপদস্থ জায়গাগুলো কিন্তু দখল করে, বুঝতে পেরেছো? ডক্টর বা কোনো একটা জায়গায় দেবে, তারা একটা জায়গাগুলো দখল করে, আর নাহলে কিন্তু বাদ একবারে 0, হয় 6 নাহলে একবারে 0। কিন্তু স্টুডিয়াস গুলো এরকম হয় না, তারা বলতো সে মাজা ঘষা করতে 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 দেবে, একটা স্ট্রাগলিং করতে 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 দেবে ঠিক একটা জায়গা সে পেয়ে যায়, যারা স্টুডিয়াস, বুঝতে পারছো? তাই সেটি বলছে যারা কম লেখে তাদের কিন্তু কি হওয়া উচিত না, তাদের কিন্তু একটা গ্রেট মেমোরি প্রয়োজন, কিন্তু তীক্ষ্ণ স্মৃতিশক্তির প্রয়োজন, বুঝতে পারছো? কত জ্ঞানের কথা বলেছে দেখো এখানে। আবার বলছে ইফ হি কনফার্লিটি, যদি সে লোকের সাথে অনেকে দেবে বেশি কথা বলতে চায় না, বা মনের কথা দেবে অত বেশি বলে না, বলে চুপচাপ, বিরাট চুপচাপ, এটাও খারাপ। যদি খুব চুপচাপ থাকে বা নিজের মনের কথা ধরো অন্যদের কাউকে শেয়ার করতে পারছে না বা শেয়ার করেই না, তার ক্ষেত্রে কি বলেছে বেকন? বলছে ইফ ই কনফার লিটিল, যদি তার আলাপ আলোচনাটা যদি বা একটু
মানুষের সাথে কমিউনিকেটটা যদি কম হয়, তাহলে হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তার একটা উপস্থিত বুদ্ধির কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ সমস্যা কাউকে ছাড়বে না। বুঝতে পারছো? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এর ডারউইনের তো মতামত নাকি, ডারউইনই তো, চার্লস ডারউইন বলে গেছে স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম সবাইকে করতে হবে। তাহলে এবার যার উপস্থিত বুদ্ধি আছে তাহলে সেই বেরিয়ে যেতে পারবে, কারণ তার হচ্ছে মানুষের সাথে আলাপ আলোচনাটা কম। কারণ মানুষের সাথে যত বলেনি আমরা কি হিউম্যান বিংস আর সোশ্যাল, মানে সোশিয়েবল, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। তো সমাজের মধ্যে থেকে যে শিক্ষাটা যেটা পাওয়া যায়, ওই জন্য বলে না ঘরে শিখে, সে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে কি যে শিক্ষাটা ঘর থেকে যেটা আমরা পাই সেটা কিন্তু সেটা থেকে সেই শিক্ষাটা কিন্তু মানে সেই শিক্ষাটা তো থাকেই, তার সাথে সাথে স্কুলের বা আমরা যে সমস্ত বিদ্যালয় বা তোমার কলেজে যে শিক্ষাগুলো পাই সেগুলো এক প্রকার শিক্ষা, কিন্তু সেটা বইকে ঘিরে হয়। কিন্তু মানুষকে বলছে সোশিয়েবল হতে বলছে, সামাজিক যে বুদ্ধি বা জ্ঞান সেটা যেন তার থাকে। ক্লিয়ার? তো এখানে বলছে দেখো যে ইফ ই কনফার লিটিল, যদি তার আলোচনাটা কম হয় তাহলে হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তার কিন্তু একটা উপস্থিত বুদ্ধির প্রয়োজন থাকতে হবে বা তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। আর ইফ ই রিড লিটিল, যদি সে পড়ে কম তাহলে কি করতে হবে? যদি পড়াশোনা খুব কম করে তাহলে তো বিপদ। বুঝতে পেরেছ? তো পড়ে যদি কম, সে পরীক্ষার আগে দেবে, যখন পরীক্ষা চলে এসেছে বুঝলে তো কত মার্চের 3 তারিখ পরীক্ষা তো, হ্যাঁ তাহলে তখন দেবে তোমাদের এবারে এক গাদা বই সব বিছিয়ে দিল, বিছিয়ে দিয়ে এবারে দেখছে হায় কি সব পড়াশ হলো, তখন সব নানা রকম সব দুঃখের স্ট্যাটাস। বুঝতে পেরেছো? সব দুঃখের স্ট্যাটাস দিচ্ছে যে এত বই পড়বো কি করে, কিন্তু এতটা সময় যে কি করে কাটিয়েছে সেটা কেউ লক্ষ্য করেনি। যে প্রতিদিন স্যাররা যে পড়ি গেল, তার পড়াটা যে প্রতিদিন আমি একটু একটু যদি করে রাখি, আজকের এই পড়াটা যদি যে বাড়িতে যদি দেখে নাও তাহলে দেবে এটা কঠিন লাগবে না, কিন্তু তোমরা তো দেখবে না। তোমরা সেই পরীক্ষার আগে তখন সেই 10-12 দিন আগে দেবে সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে বইগুলো, সেই বইগুলো আর থাকবে কি করে? অর্ধেক বই যদি ধর এখন উই নেই, তাই নাহলে হয়তো উইয়ে খেয়ে দিবে, যে বইগুলো পড়েনি তার তো পড়ে আছে, তাই না? এই ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাহলে যদি ইফ ই রিড লিটিল, যদি সে পড়ে কম তাহলে তখন কি করতে হবে? তাহলে হি হ্যাড নিড এ মাচ কানিং, তাহলে চতুরতা থাকতে হবে, চালাকি থাকতে হবে, যে ফাঁকিবাজি বিদ্যে কি করে কি করা যায়, চতুরতা থাকতে হবে। কানিং মানে হচ্ছে তোমার চালাক চতুর বলা হয়। কানিং ফক্স শুনোনি? এটা আরেকটা ভালো ওয়ার্ড, শ্রিউড, SHREWD, শ্রিউড মানে হচ্ছে চতুর। মেয়েদের ক্ষেত্রে এরকম বলে শ্রিউড গার্ল, মানে চতুর মেয়ে। বুঝতে পেরেছে? এরকম তাহলে পাস তো করতে হবে, সে যে কোনো উপায় সে করবে। টু সিম টু নো, আর যদি সে পড়ার বেশি ভান দেখানো যায়, দেবে অল্প বিদ্যা বেশি ভয়ঙ্করী বলে, তো দেবে তাহলে সে কি করে বলে দিনি, যে পড়ে কম বা ধরো পড়ে কম মানে জানেও কম, কথাটা ঠিক। কারণ ছোট থেকে সবাইকে বলা হয় যে তাকে কি করতে হবে, স্কুল পাঠাতে হবে, পড়তে হবে, যে স্টাডি কর, অনলি স্টাডি। ছাত্রদেরকে এটাই বলা হয় যে শুধুমাত্র পড়াশোনার প্রতি যেন তারা ফোকাস রাখে, কিন্তু ছেলেরা পড়াশোনার সাথে সাথে যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো, মেলা বলো, পৌষ পার্বণ বলো, এই যে জিনিসগুলো, সেগুলোর প্রতি বেশি নজর। বলছে সে কি করে, টু সিম টু নো মিনস হচ্ছে যেটা একটা পড়ার ভান করে, দ্যাট যে হি ডোথ নট মানে যে ডাজ নট, যেটা বললাম ডোথ, এই ডোথ মানে হচ্ছে ডাজ, তো ডোথ নট মানে হি ডাজ নট, মানে সে যেটা জানে না সেটা হচ্ছে জানার ভানটা করে। সিম টু নো লেখা আছে, মানে পড়ার ভান করে চালিয়ে দিতে পারে, এটা অ্যাকচুয়ালি মিনিং। পার্টিকুলার একটা সাবজেক্ট কি করে সেটা দেখাবো, দিয়ে আমরা এখানে শেষ করব। পার্টিকুলার সাবজেক্ট গুলো কি কি আমাদের করে দেখো, বেকন বলছেন, দেখো বলছে হিস্টোরিজ, ইতিহাস যদি আমরা পড়ি, সে কি করে না, মেক মেন, সে মানুষদের কি করে, ওয়াইজ করে, বেশি বিচক্ষণ করে তোলে, বাস্তবের সম্মুখীন করে যে অতীতে এরকম ঘটনা ঘটেছিল। ইতিহাস আমাদের এটা করে। পোয়েটস, কবিরা কি করে, কল্পনা শক্তি যেগুলো হয় সেগুলোকে উদ্ভাবন করে, নতুন করে নতুন চিন্তাধারার কথা, ভাবধারার কথা আমাদের মনের মধ্যে এনে দেয়। উইটি করে, উইটি মানে হচ্ছে কল্পনা শক্তির একটা শক্তিকে বাড়িয়ে তোলে। ম্যাথামেটিক্স, যদি অঙ্ক তুমি যদি করো, বুঝলে, যারা খুব ছটপটে হয় তাদেরকে বলে সাহায্য করার জন্য একটা কাজ, সেটা হচ্ছে অঙ্ক দিয়ে দাও। ভুল করবে যোগ বিয়োগে, বলে আবার কর প্রথম। তাহলে ম্যাথামেটিক্স কি, সাবটেল বলে দেবেন, সাটেল উচ্চারণ হচ্ছে সাটেল মানে একদম সূক্ষ্ম করে তোলে একবারে ম্যাথামেটিক্স, ঠিক আছে। ন্যাচারাল ফিলোসফি, যে একটা আমাদের প্রাকৃতিক যে দর্শন
বা প্রাকৃতিক যে জ্ঞান বলি আমরা ফিলোসফি, সেটা কি করে না ডিপ আমাদের গভীর চিন্তার অভ্যাস ঘটায়, গভীরভাবে কোনো কিছুকে চিন্তার অভ্যাস ঘটায়। অ্যান্ড কি করে না মোরাল গ্রেভ মানে হচ্ছে নীতি শিক্ষা, সেটাকে আরো গুরুগম্ভীর করে, মানে গ্রেভ মানে হচ্ছে গুরুগম্ভীর করে তোলে, আমাদের আরো গম্ভীর করে তোলে, নীতি শিক্ষাটা বাড়ায়। লজিক মানে প্র্যাকটিক্যাল করে তোলে, বাস্তববাদী। আর একটা ভালো ওয়ার্ড হচ্ছে প্র্যাগমাটিজম মানে হচ্ছে বাস্তব বুদ্ধি বা বাস্তবতা। তা লজিক অ্যান্ড রেটরিকেবল, এই যুক্তি এবং অলংকার শাস্ত্র, এই যুক্তি এবং অলংকার শাস্ত্রটা কি করে এবেল টু কন্টেন্ট, যেটা আমাদের কি করে না কোনো কিছু এবেল টু কন্টেন্ট মানে কি যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করে। আমরা তাই তো করি, দেখবে কোনো জিনিস কেউ ভুল করছে তাকে আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হয়, তখন সে ভালো মন্দটা বুঝতে পারে। তাহলে এটা আমাদের কি করে ভালো করে যুক্তি দিয়ে কোনো কিছুকে প্রমাণ করতে চায়। তাহলে হিস্ট্রিজ আমাদের কি করে অতীত থেকে কোনো কিছু জিনিসকে জ্ঞান যেটা আমাদের বিচক্ষণ করে তোলে, এটা করে হিস্ট্রিজ। ম্যাথামেটিক্স কি করে আমাদেরকে সাটেল করে তোলে, সূক্ষ্ম করে তোলে, কোনো জিনিসকে পার্টিকুলার ভাবে ছোট জিনিসকেও ভালো করে মানে নজর দেওয়া, সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স শেখায়। আর ন্যাচারাল ফিলোসফি কি করে প্রাকৃতিক যে জ্ঞান, সে প্রাকৃতিক জ্ঞান আমাদের কি করে তোলে ভালো করে মোরালি কারেক্ট করে, আমাদেরকে নীতিগত শিক্ষা দেয়। লজিক অ্যান্ড কি করে সেটা যুক্তিগতভাবে কোনো জিনিসকে আমাদের প্রমাণ করতে শেখায়, কোনো কিছুকে ভালো করে দেখাতে শেখায়। এই হচ্ছে জিনিস। আজকের এই পর্যন্তই থাক, পরে আমরা কিন্তু নেক্সট যে পার্টটা সে নেক্সট পার্টটা আমরা পরে পড়ব, ঠিক আছে? ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং বন্ধুদের মধ্যে এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব হয়তো পয়সা লাগবে না, কিন্তু আমাকে আরও বেশি মোটিভেট করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে আবার আমি নতুন করে দিতে পারি। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। ভালো করে পড়তে থাকো এবং বেস্ট অফ লাক।